This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেতু মানে কি? এপার আর ওপার জুড়ে যাওয়া, নাকি সেতু মানে মুশকিল আসান, বহুদিনের একটা যন্ত্রণার উপরে মলম দেওয়া? হুগলির ঠাকুরানী চকের মানুষদের যদি জিজ্ঞেস করেন তাহলে এই দ্বিতীয় উত্তরটাই তারা দেবেন। তারা বলবেন যে বহুদিনের একটা না পাওয়া একটা যন্ত্রণা, তার উপরে একটা মলম পট্টি দিয়ে দেওয়া। কিন্তু এই মলমটা দিল কে? এই প্রশ্নের উত্তর পরিযায়ীরা এই সেতু মানে এই মলম পট্টি তৈরি করে দিয়েছেন হুগলির ঠাকুরানী চকের মানুষকে। ঠাকুরানী চক হুগলির খানাকুল ১ নম্বর ব্লকের এক হদ্দগ্রাম। হদ্দ বলতে যতটা হদ্দ হলে বর্ষায় হাঁটা চলা যায় না ততটাই হদ্দ, যতটা হদ্দ হলে সাপে কাটা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে যেতে তার মৃত্যু হয় ততটা হদ্দ। তো সেই ঠাকুরানী চককে মাঝ বরাবর চিরে দিয়েছে দ্বারকেশ্বর নদ। এক পারে পূর্ব ঠাকুরানী চক, আর এক পাশে পশ্চিম ঠাকুরানী চক। পশ্চিম ঠাকুরানী চক আবার মেদিনীপুরের গা ঘাসা এলাকা। সেই দুপারের মানুষের জীবনে দ্বারকেশ্বর আশীর্বাদ নাকি অভিশাপ, এই নিয়ে মস্ত তর্ক। গেলবার বর্ষায় এই দ্বারকেশ্বরে নৌকা ডুবি হয়। ভেসে যাওয়া ছাত্রছাত্রীরা প্রাণে বেঁচেছিল কোনো মতে। আগে তো ওই তো সাঁকো ছিল, ভেঙে যেত, নৌকোতে করে যেতে হতো। নৌকায় করে ছেলেরা যখন নৌকায় করে এই দ্বারকেশ্বর নদ যখন পারাপার করে তখন ভেসে গিয়ে অনেক দূরে যেয়ে উঠে, এমনকি নৌকা ডুবির মতো ঘটনাও এই জায়গাতে ঘটেছে। সাঁকো প্রত্যেক বছর সাঁকো করছে, প্রত্যেক বছর বন্যায় ভেঙে যাচ্ছে। এখানে ছেলেমেয়েরা সব স্কুলে যায়, আমাদের ডাক্তারপত্র সব ওই পারে, এপারে কিচ্ছু নেই। এইরকম এক গ্রামের বহুদিনের স্বপ্ন ছিল একটা সেতু, পাখির মতো ডানামেলা একটা সেতু। পূর্ব পশ্চিমে ভেসে থাকবে, যার ওপর দিয়ে হেঁটে যাওয়া যাবে স্কুল, কলেজ, কোর্ট, কাছারি, হাসপাতাল, এমন একটা সেতু। অবশেষে ঠাকুরানী চকের ইচ্ছে পূরণ হয়েছে। দ্বারকেশ্বরের ওপর মাথা তুলেছে সেতু, গ্রামের পরিযায়ী শ্রমিকদের পয়সায়। ঠাকুরানী চকের বহু মানুষ পরিযায়ী শ্রমিক, ভিন রাজ্যে সোনা বা পাথরের কাজ করেন। তারাই চাঁদা তুলে জোগাড় করেন ৩৫ লক্ষ টাকা। পুরো টাকাটাই খরচ হয় সেতু করতে। ৩ মাস আমাদের যাতায়াত এত কষ্ট হয়, মানে ওপারে নদীর বাঁধ, তাতে কুড়ি মানুষকেও পর্যন্ত উঠতে হয়েছে। এই যে ব্রিজটা হয়ে যাওয়ার পর মানে মানুষের ৮০% সুবিধা হলো। আমাদের জন্যই করেছে, বেশিরভাগ বলতে গেলে কি ছাত্র সমাজের জন্যই করেছে, কারণ স্কুল যার প্রচুর অসুবিধা। খুব বড় কিছু নয়, দামি কিছুও নয়, তবুও নিজেদের পয়সায় গড়া। লোহার কাঠামোয় পাতা কাঠের পাটাতন, টান দিয়ে বাঁধা লোহার দড়ি, ঠিক যেন দ্বিতীয় হুগলি সেতু। সেই সেতুর তলা দিয়ে নৌকা যাতায়াতে বাধা নেই, ফলে সাধুবাদ জানাতে বাধ্য হচ্ছেন জনপ্রতিনিধিরাও। এতে শুধু আমার ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতের মানুষ নয়, আমার পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের কিন্তু হাজার হাজার মানুষ উপকৃত হবে। খুবই ভালো উদ্যোগ, প্রশংসনীয় উদ্যোগ, ওনাকে সাধুবাদ জানাই। গ্রামের মানুষের কথা চিন্তা ভাবনা করে উনি যেভাবে উদ্যোগ নিয়েছেন সত্যি প্রশংসনীয়। সেতু বেঁধেছে ঠাকুরানী চক। বারবার দল, নেতা, পঞ্চায়েত, জেলা সর্বত্র দরবার করেও যে কাজ হয়নি, নড়বড়ে বাঁশের সাঁকোর বেশি কোনোদিন কিছু পাওয়া যায়নি, সেই কাজ ঠাকুরানী চক নিজেরা করেছে। ঠাকুরানী চকের মানুষ শিখিয়েছেন সেতুর মানে শুধু উন্নয়ন নয়, শয়ে সেতু, শয়ে স্বনির্ভরতা। ঠাকুরানী চক শেখাচ্ছে বিছের মতো শুয়ে থাকা হাওড়া ব্রিজের সঙ্গে সঙ্গে কলকাতার নড়তে নড়তে যতই বড় হোক, বড় হওয়ার স্বপ্নগুলো এখনও বাঁচিয়ে রেখেছেন গাঁয়ের মানুষ। ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। ঘোর বিপদ কলিতে মুক্তি কিভাবে মিলবে, এ প্রশ্ন নিয়েই বাঁকুড়ার তালডাংরা ব্লকের একটি গ্রামের মানুষজন তারা প্রত্যেক দিন উত্তর খুঁজছেন এ প্রশ্নের। সেটা কিন্তু আজকে থেকে নয়, বিগত বাম আমল থেকে, তারপর তৃণমূল জমানা, নানা রকমভাবে তারা আশ্বাস পেয়েছেন। কিন্তু এই যে প্রত্যেক দিন প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়, তার জন্য একটা পাকা সেতু, সেটা তারা পেয়ে ওঠেননি। বদলের বাংলায় নতুন সরকার এসেছে, আশ্বাস একটু নতুনভাবে মিলেছে এবং তারা এই মুহূর্তে
আশায় বুক বাঁধছেন, হয়তো এবার পাকা সেতু মিললেও মিলতে পারে। স্কুল যাবো কেন এইরকম ভাবে কেন আমার এরকম ভাবে নদীতে জল, আমরা প্যান্ট জামা খুলে বেরোচ্ছি, তারপরে হচ্ছে যে এই দেখো সাইকেল মাথায় করে নিয়ে যাচ্ছি, আর বাচ্চা আমার থেকে যারা বাচ্চা আছে তারা কি করবে? বিকল্প রাস্তাও নেই, ওই রাস্তাটা প্রচন্ড নষ্ট, মানে খারাপ হয়ে গেছে। যখন বান আসে তখন ভয় লাগে না? হ্যাঁ ভয় লাগে, বান হলে প্রায় দিনই আমাদের স্কুল বন্ধ হয়ে যায়। এমনই দুরবস্থা বাঁকুড়ার তালডাংরা ব্লকের কলিগ্রামে। জেলার অন্যতম বড় নদী জয়পন্ডা সারা বছরই শান্ত, কিন্তু বর্ষায় ভয়ঙ্কর হয়ে ওঠে খরস্রোতা। দুকুল ছাপিয়ে বয়ে চলা নদী পেরোনো দায়, পাকা সেতু না থাকায় সমস্যা অনেক। আমাদের ব্রিজটা একান্তই করা দরকার। অনেকবার তৃণমূলের আমলে ইঞ্জিনিয়ার এসে অবজেক্ট করেছে, কোনো টাকা অ্যাপ্রুভ করেনি। খুব সমস্যার সম্মুখীন, 10-12টা গ্রাম এই সমস্যার সম্মুখীন। আমরা যেভাবে বিগত সরকারগুলোকে অ্যাপ্লিকেশন দিয়েছি, কোনো রকম কোনো লাভ আমরা পাইনি। বর্তমান সরকারের কাছেও আমাদের আবেদন থাকলো এই ব্রিজটা করার জন্য, এবং আমরা নিঃসন্দেহে আশাবাদী নতুন সরকারের কাছে। হাই স্কুল থেকে শুরু করে হাসপাতাল, বাজারহাট থেকে বাস স্টপ সবই নদীর ওপারে। ফলে কলিগ্রামের বাসিন্দাদের নদী পার হওয়া ছাড়া গতি নেই। অভিযোগ, বাম আমলেই হোক বা তৃণমূল, তাদের দিকে কেউই ফিরে তাকাননি। পালাবদলের পর অবশ্য আশ্বাস মিলেছে কাজ হবে। আমি প্রচারে গিয়ে দেখেছি, পরেও গিয়ে দেখেছি, ওদের ব্রিজ হওয়ার অত্যন্ত প্রয়োজন আছে। সেটার জন্য আমার যা করার আমি করব। আমি অলরেডি সেই দপ্তরে আমি জানিয়েছি যে এখানে প্রয়োজন আছে। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে না, এখানে ব্রিজ হবে। আশায় বুক বাঁধছেন গ্রামের মানুষ। অপেক্ষা শুরু, কবে তাদের দিন বদলায়। হিরক মুখার্জির রিপোর্ট, TV9 বাংলা। পুরসভা আছে কিন্তু পরিষেবা নেই, প্রাপ্তির শুধুই ভোগান্তি। টাকি পুরসভার কথা বলছি। সমস্ত ওয়ার্ডে কোনো না কোনো সমস্যা রয়েছে। কোথাও জলের সমস্যা, কোথাও রাস্তার সমস্যা। দীর্ঘদিন বলেছেন কিন্তু কোনো কাজের কাজ হয়নি। তারা এবার ক্ষোভ দেখাচ্ছেন, বলছেন যে এবার তো কাজ হোক, কিন্তু পুরকর্তাদের কানে কি সেই কথাগুলো ঢুকছে? টাকি পুরসভায় কোনো প্রশাসক নয়, রয়েছে আস্ত পুরো বোর্ডই। তবুও পরিষেবার প্রশ্নে প্রাপ্তি কার্যত শূন্য। একটুখানি বৃষ্টি হলে এখানে হাঁটু সমান জল। এই জলেটা আমাদের বাড়ির উঠোনে পর্যন্ত জল জমে থাকে। রাস্তা ঠিক হওয়ার কোনো উপায় হয় না। এবছর না বছর হবে, বছর না বছর হবে, রাস্তা কোনো বছরই ঘুরে আসে না, ভালোও তো হয় না। এখানে যে একটা রাস্তা, তা মনেই হবে না, ওই গোড়ায় মাটি নেই, ওখান থেকে একটা গাড়ি আসলে ভেঙে পড়বে। পৌরসভা কি করছে? পৌরসভা কি করছে পৌরসভাই জানে। জল জমি থাকবে তো, কত জল সরবে? রাস্তাঘাট তো সব দিক থেকে ড্রেন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে, অপরিষ্কার হয়ে রয়েছে ড্রেনগুলো, যার ফলে জল যায় না। প্রায় প্রতিপদেই অভিযোগ আর অভিযোগ। পুরসভার বিরুদ্ধে বিস্তর ক্ষোভ এলাকার মানুষের। বিতর্কও রয়েছে অনেক। টাকি পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান ফারুক গাজী গত জুনেই গ্রেপ্তার হয়েছেন। জমি জবরদখল সহ একাধিক অভিযোগে তার নাম জড়িয়েছে। সিংহবাগ কাউন্সিলরের দেখাই পাওয়া যায়নি দাবি করছেন স্থানীয়রা। অভিযোগ, পুরো পরিষেবার নামে কার্যত কিছুই পাওয়া যাচ্ছে না। টাকা তো আছে, টাকা তো নেই তা না। অমৃত প্রকল্পের আমরা দেখেছিলাম টাকাগুলো রাস্তা দিয়ে খুঁড়েছিল, খোঁড়ার টাকা হয়েছে, মানে ভরাট করারও তো টাকা দেওয়া হয়েছে, তাতে টাকাগুলো সব খেয়ে নিয়েছে কাউন্সিলররা। আর এখন তারা সব লাপাত্তা হয়ে গেছে। পৌরপ্রধান তো যখনই আমরা গিয়ে কোনো কিছু বলছি সেটাকে ভীষণ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আর কি। সমস্যার কথা মেনে নিয়েছেন পুরো চেয়ারম্যান, সেই সঙ্গে আশ্বাস দিতেও দেরি করেননি। আমাদের যে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরে সব জমা করাতে বলেছিল, ইমার্জেন্সি 15 তারিখের মধ্যে আশা করা যাচ্ছে সব কাজ শুরু হবে। মুখের কথা নয়, এবার কাজ চাই। একটাই কথা টাকির মানুষের মুখে, সেটা কতদিনে মিলবে? এখন প্রশ্ন সেটাই। নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। বর্ষা আসলেই ঝাড়গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার কঙ্কালসার দশাটা বেরিয়ে পড়ে। ঝাড়গ্রাম হোক কিংবা পশ্চিম মেদিনীপুরের রাজ্য সড়ক কিংবা সাতপাটি, যেখানেই হোক না কেন বর্ষা আসলেই আসল রাস্তার চেহারাটা বেরিয়ে পড়ে। তৃণমূল সরকার তখন তো তড়িঘড়ি এই রাস্তা করেছিল নির্বাচনের আগে, কিন্তু তারপর বর্ষা এসে আবার যেই গ্রীষ্মে ধুলো, বর্ষায় কাদা, এটাই যেন ঝাড়গ্রামের চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর রাজ্য সড়ক এবং বাঁধগোড়া থেকে সাতপাটি যাওয়ার রাস্তা। গত বিধানসভা নির্বাচনের আগে জনগণের মন পেতে তড়িঘড়ি করে রাস্তা নির্মাণ করাতে হলো, কিন্তু নির্মাণের কিছুদিন যেতেই তৃণমূল আমলে তৈরি ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর রাজ্য সড়কের কঙ্কালসার চেহারাটা বেরিয়ে পড়ল। পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বিপজ্জনক গর্ত। ক্ষুব্ধ স্থানীয়রা। হ্যাঁ, দুর্ঘটনা ঘটছে, ওখানে স্লিপ খেয়ে দুজন পড়ে গেছে, বৃদ্ধ বললো, আমাদেরকে উপহার দিল, মানে আমরা বলে কল্পনা করতে পারছি। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোয় জমছে হাঁটু সমান জল। নিত্যযাত্রী থেকে যানবাহন চালক চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সকলকে। সমস্যা তো হয়, আমাদের গাড়ি ঘোড়া চালাতে সমস্যা হয় না, এতে গাড়ির ক্ষতি হয়, এতে সবকিছু হয়। পাবলিক যেতে যখন যাবে সাইড দিয়ে তাদেরও অসুবিধা হয়। ভোটের সময় ভোটের আগের দিন করলো, ভোটের পরের দিনে এইরকম। একাধিকবার পথ অবরোধ ও বিক্ষোভ দেখানো হয়, প্রতিশ্রুতিও মেলে, তবে বাস্তবে কোনো পরিবর্তন ঘটেনি। একই অবস্থা ঝাড়গ্রামের বাঁধগোড়া থেকে সাতপাটি পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা। ফলে যাতায়াত করতে গিয়ে নাভিশ্বাস উঠছে প্রায় 45 থেকে 50টি গ্রামের বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ, প্রায় বছর 4 আগে এই রাস্তাটি তৈরি হয়েছিল, কিন্তু তারপর থেকে আর কোনো সংস্কারের কাজ হয়নি। গর্ত ধান লাগাইলে হবে, মাছ চাষ হবে, সমুদ্রে মাছ নাই, হেলে তুলে নৌকার মতো, জলে যেমন নৌকায় ঢেউ খেলে খেলে যায় সেরকম ধরনের। বিপজ্জনক এই রাস্তা পেরিয়ে প্রতিদিন স্কুল যেতে হচ্ছে পড়ুয়াদের। মাল বোঝাই টোটো বা অটো পার করার সময় ঠেলে নিয়ে যেতে হচ্ছে। বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরাও। বাজারে দেরিতে পৌঁছনোয় উপযুক্ত দাম মিলছে না। বহুত কষ্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়, আর বুকে লাগে, আঘাত লাগে। দুর্ঘটনা তো প্রায় ঘটে, মানুষ যাতায়াত গাড়ি নিয়ে ঢুকে যায়, গর্ততে পড়ে যায়। সরকার বদলেছে, বদল চায় ঝাড়গ্রামের মানুষও। দ্রুত রাস্তা সারাইয়ের দাবি পথ চলতি মানুষ থেকে স্থানীয়দের। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। এই রাস্তা দেখলেই মনে হয় পালাই, কিন্তু যা চাওয়া যায় সব কি করা যায় বলুন তো? এই যে কাঁথি 1 নম্বর ব্লকের এই হরিপুর গ্রাম, এখানকার মানুষজন চেয়েছেন হয়তো অনেকবার, মনেও হয়েছে পালিয়ে যায়, কিন্তু যাবেন কোথায়? কারণ এই জল যন্ত্রণা এদের রোজকার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আদালতে নির্দেশ রয়েছে, কিন্তু তারপরেও কোনো কিছুই হয়নি। স্কুলে যেতে গেলেও হাঁটু সমান জল নয়, কোমর সমান জল ভেঙে তারপর যাতায়াত করতে হয়। মাত্র 300 মিটার রাস্তা, সেটাও ঠিক করা যায়নি আজও। এই রাস্তাটা পুকুরে পরিণত হয়ে গেছে। 6 মাস বাচ্চারা পড়তে যেতে পারছে না। বৃষ্টি গেলে হাঁটতে পারি না, এখানে কোমর অবধি জল উঠে যায়। এই জল ভালো লাগে না, একেবারেই না। জল দেখলে এই খুদেদের একবারও মনে হয় না কাগজের নৌকা ভাসায়, মন বলে না আনন্দে জল কেলিতে গা ভাসাতে। কারণ সবটাই তো শুধু যন্ত্রণা, শুধু ছোটদের জন্য নয়, বড়রাও এর শরীর। কাঁথি 1 নম্বর ব্লকের হরিপুর গ্রামে জল মানে শুধু জীবন নয়, জল হলো যুদ্ধ। যাতায়াত করতে পারছে না, কোলে করে নিয়ে আসতে হচ্ছে। আর ওই মেম্বার যে আমাদের 3 বছর জিতে গেছে, তারকে আমরা দেখিনি আজ পর্যন্ত। এইভাবে আমরা সাধারণ মানুষ কোথায় যাব বলুন, কার কাছে যাব? যেতে তো পারি না, আমি তো অসুস্থ, আমি হাঁটতে পারি না এই জল নিয়ে এতটা করে। তৃণমূল আমলে জেলা শাসক, মহকুমা শাসক, পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত সবার কাছে দরবার করা হয়েছে। দাবি একটাই, পাকাপোক্ত একটা রাস্তা করে দেওয়া হোক। কিন্তু কোথায় কি? 1 কোমর জল দাঁড়িয়ে যায়, বাচ্চারা আসতে পারে না, মায়েরা কোলে করে নিয়ে আসে, কখনো পড়েও যায়, তারা জামা কাপড় সব ভিজে যায়। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ওনারা যাতায়াত করেন। কাদা রাস্তায় বাচ্চাদের কি করে নিয়ে যাবে? প্রাইমারি স্কুল বলুন বা আমাদের হাই স্কুল বলুন, এরাও তো যেতে পারছে না, ভীষণ অসুবিধা। এখানে জট আসলে জমি নিয়ে। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। গত বছর অগাস্টে রাস্তা তৈরি নিয়ে নির্দেশ জারি করে আদালত। রায় ঘোষণার 60 দিনের মধ্যে 300 মিটার রাস্তা তৈরি করার কথা জানায় হাইকোর্ট। কাঁথি 1 নম্বর ব্লকের বিডিওকে কাজটি করার নির্দেশ দেওয়া হয়েছিল। রাস্তার জন্য অর্থ বরাদ্দও হয়, কিন্তু সূত্রের খবর কাজ হয়নি, ফলে তা ফেরত চলে যায়। জল ঘোলা থামেনি। হাইকোর্ট থেকে কাজ এসে বিডিও করছে না, বিডিও সাহেবকে করতে দিচ্ছে না মেম্বার আর প্রধান। কোর্টের আইন বা অর্ডার যদি একজন বিডিও না মানে, এবং সাধারণ মানুষ বাচ্চারা আমাদের এইরকম পরিস্থিতির মধ্যে আছে। বিশেষ কিছু কারণে কারো অভিযোগের মূলে বিশেষ কিছু কারণে সেই রাস্তাটা তৈরি হওয়া যায়নি।
বর্তমান সেই রাস্তাটা সত্যিকারে বেহাল অবস্থা। বর্তমান যে প্রশাসন আছে সেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। পালাবদলের পর এবার অবশ্য তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। TV9 বাংলায় গ্রামবাসীদের জল যন্ত্রণার ছবি দেখে আসরে খোদ জেলা শাসক। ব্যক্তিগত পারিবারিক বিবাদ নিয়ে রাস্তাটাকে করা যায়নি, তো ইতিমধ্যে আমরা কিন্তু প্রধান সাহেবের সঙ্গে এবং আমাদের কাঁথি 1 নম্বর ব্লকের বিডিও সাহেবের সঙ্গে বসে আলোচনা করে নিয়েছি। ইমিডিয়েটলি আমরা এসডিও আর বিডিও কে নির্দেশ দিচ্ছি স্কিম করে একে রিপেয়ারিং করার জন্য ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক। হরিপুর গ্রাম এখন অপেক্ষায়, কবে কাজের কাজ হবে, হাঁটা চলা করার পথটুকু পাওয়া যাবে কতদিনে। কাঁথি থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। জলপাই কোথায়? একটু জলের জন্য হাসপাতালে রোগী আর তার পরিজনদের হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। ধূপগুড়ি মহকুমা হাসপাতালের এহেন করুণ দশা যা কঠিন বাস্তব। আর শুধুমাত্র এই জলের সমস্যাই নয়, অভিযোগের পাহাড় জমেছে, খুব স্বাভাবিকভাবেই ক্ষোভ উঠেছে চরমে। নামেই মহকুমা হাসপাতাল, সেখানে পানীয় জল পেতে নাজেহাল দশা। চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালের ভর্তি রোগী এবং তাদের আত্মীয় পরিজনরা। বাধ্য হয়ে টাকা দিয়ে বাইরে থেকে পানীয় জল কিনে খেতে হচ্ছে। এই যে আমার পিছনে এই যে পানীয় জলের একটি ট্যাঙ্ক লাগানো রয়েছে, সেই জলে কিন্তু জল পড়ে না। এখানে যে কলগুলি রয়েছে সেটা ঘোরালেও হয়তো 1 ফোঁটাও জল বেরোবে না, এমনই অবস্থা। এই যে কলগুলি গত 4 দিন থেকে এই অবস্থায় পড়ে রয়েছে, কোনো উদ্যোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। জল কোথেকে আনছে? জল তো আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে খাচ্ছি। খাওয়া মনে করে যে বাচ্চা কাচ্চার কাপড় চোপড় পরানো, খাওয়ার জল সবগুলো তো এখন দোকান থেকে নিয়ে এসে এখানে করতেছি। জলের প্রয়োজনটা আগে, তো জলের কোনো ব্যবস্থাই নেই। আর জলের ওখানটা এমন নোংরা যে পরিস্থিতি খুব খারাপ অবস্থা, গন্ধে যাওয়া যায় না ওখানে। যেখানে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে আসছেন, সরকারি পরিষেবা পেতে আসছেন, সেইখানেই পয়সা দিয়ে কিনতে হচ্ছে বাইরে থেকে জল, যার ফলে রীতিমতো ক্ষুদ্র রোগী ও তার পরিজনেরা। কবে থেকে জল নেই, এই সমস্যা নিয়ে থাকি। পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা? কোথায় এই যে পরিষ্কার আবর্জনা, এই যে আমরা তো আসছি ভালো হওয়ার জন্য না, এসে যদি এই আবর্জনায় পড়ে থাকি আবার না অসুস্থ হয়ে যাবো। এত সমস্যা, ক্ষোভের যেন শেষ নেই। অথচ হাসপাতালটি যে ছোটখাটো এমনও নয়, কোনো দুর্গম প্রত্যন্ত অঞ্চল তাও নয়। ধূপগুড়ি মহকুমা হাসপাতালে প্রতিদিন আউটডোর আর ইনডোর মিলিয়ে গড়ে প্রায় 2000 রোগী চিকিৎসা করাতে আসেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন কম করে 150 জন রোগী। জেলার অন্যতম বড় এই হাসপাতালে জল নিয়ে এমন হেলাফেলা, এসব কি চলছে দিনের পর দিন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলাম, তারা কিন্তু বলছে যে লোক ডাকা রয়েছে, এখনো আসেনি এবং ঠিক করা সম্ভব হয়নি। টেকনিক্যাল কারণেই এই সমস্যা, এমনটাই কিন্তু দাবি ব্লক স্বাস্থ্য আধিকারিকের। নিশ্চিতভাবে দেখা হচ্ছে, একবার আমিও দেখবো যে যাতে জলের কমসে কম পরিষেবাটা দেওয়া যায়। আর কি বিষয় আছে, আমি এই কাগজগুলো বের করলাম যে কি কি সমস্যা আছে, এটা আমি কথা বলছি, দেখি। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও জমেছে পাহাড় প্রমাণ অভিযোগ। এদিক ওদিক আবর্জনা স্তূপ পড়ে থাকা এখানে রুটিন। এই ছবি কি করে একটা হাসপাতালে হতে পারে? কর্তৃপক্ষ কি চোখ খুলে ঘুমোচ্ছে? সুস্থ হতে এসে অসুস্থ হয়ে পড়তে হবে না তো, এই প্রশ্ন কিন্তু তুলছেন হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তার পরিজনেরা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9। নেপোয় মেরেছে দই, তাই রেশন জুটছে না আলমতি রায়ের। 80 বছরের আলমতি দেবীর জীবনে অন্ধকার যিনি ঘনিয়ে এনেছেন, তিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। এলাকায় কান পাতলে শোনা যায় তৃণমূল কংগ্রেস কর্মীও। ইতিমধ্যেই বিডিও অফিসে গোটা বিষয়টা লিখিত অভিযোগ দায়ের করেছেন। আলো ফিরবে, সুদিন আসবে, এখনো স্বপ্ন দেখছেন হবিবপুরের বৃদ্ধা আলমতি রায়। নিকোনো উঠোন বলতে যা বোঝায় তা নেই। এক চিলতে ঘর, আর তার সামনে চিলতে মতো একটা জায়গা, সেখানে কাঠ কুড়োচ্ছিলেন আলমতি রায়, এই খবরের প্রধান চরিত্র। আলমতি রায় 80 বছর বয়স। অভিযোগ, আলমতি রেশন দুর্নীতির শিকার। আলমতি দাবি করছেন তার জন্য বরাদ্দ চাল গম চুরি করছে অন্য কেউ। তুলতে যাই দেয় না, এখন তুলতে যাই দেয় না, ওই সপ্তাহে বাবা, এই সপ্তাহে পাবা না, তোমার কাগজ ঠিক হয়নি, এই এরকম করতে করতে তো দিন পার করে গেছে। কে শীত কেটেছে আলমতির রেশনে? খোঁজ করতে বেরিয়েছে কেউটে, থুরি, সিভিক ভলান্টিয়ার। হবিবপুরের কেন্দুপুকুরে রেশন দোকান। রেশনের সঙ্গে যুক্ত ছিলেন বাপি কর্মকার। বাপি তৃণমূলও করেন বলে আলমতির দাবি। তৃণমূল সূত্রেই সিভিকের কাজ পান বাপি। এহেন বাপি নাকি এই খবরের নেপো।
অর্থাৎ তিনিই নাকি ওটিপি চুরি করে আলমতির জন্য বরাদ্দ অন্তোদয় অন্ন যোজনার 15 কেজি চাল ও 20 কেজি গম বা আটা হাতিয়ে নিচ্ছেন। আপনি কোথাও অভিযোগ করেছেন বাপি কর্মকার নামে? হ্যাঁ, থানায় লিখিতি করছি। কার নামে? বাপির নামে, ওর বাবার নামে থানায় কমপ্লেন করছি শাস্তি দেওয়ার জন্য। নাম বাপি কর্মকার, ওনার বাবা রঞ্জিত কর্মকার। বয়স্ক মহিলার মাল উঠিয়ে চিটিং করে খেয়েছে, তার আমরা সাজা চাই। বরাদ্দ রেশন না পেয়ে কারণ জানতে চান অসহায় বৃদ্ধা। প্রথমে কদিন ঘোরালেও পরে রেশন ডিলার স্বীকার করেন বাপির বাটপাড়ির কথা। বাপি কর্মকার 1 মাস থেকে কাজকে বাদ দিয়ে দিয়েছি। আজোডাঙ্গা এক মহিলার অন্তর্জালের রেশন কার্ড নিজের ফ্যামিলিতে অ্যাড করে নিয়েছে, আর আমি জানি না এটা কীভাবে করেছে। রেশন ডিলার বলছেন বাপিকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ডিলার কি হাত ধুয়ে ফেলছেন? আলমতি ইতিমধ্যেই বিডিও অফিসে অভিযোগ করেছেন। প্রশাসনিক আশ্বাস রয়েছে আলমতির জন্য বরাদ্দ চাল ও গমের ঠিকঠাক বন্টনের প্রতিশ্রুতিও। আলমতি সব শুনে কাজে মন দিয়েছেন। কিছুটা কাজের পর হয়তো খানিক ক্লান্তিতেই জিরিয়ে নিতে উবু হয়ে বসেছেন মাটিতে। মাটিও জানে একা একটা মানুষ না খেয়ে বা আধপেটা খেয়ে রয়েছেন। শুকনো তালপাতাও বুঝছে আলমতির নিভন্ত চুল্লিতে একটু আগুন দরকার। 2-1 মুঠো চাল পেলে সে আগুন দপ করে জ্বলে উঠবে। আলমতি প্রহর গুনছেন আর একটু কাল আনন্দে বাঁচবেন বলে। সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। দুর্গার পর এবার দিব্যা। কলকাতায় মাটির নিচে আরও বড় সাফল্য মেট্রোর। এই জোকা এসপ্ল্যানেড রুটের দ্বিতীয় টানেল বোরিং মেশিন দিব্যা মাটি ফুঁড়ে বেরিয়ে এলো, যার ফলে মেট্রোর কাজ এখন আরও দ্রুতগতিতে হচ্ছে এবং এই নতুন মেট্রোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে কলকাতার উত্তর থেকে দক্ষিণ জুড়ে যাবে মেট্রো রুটে। মাটির নিচে বড় সাফল্য কলকাতা মেট্রোর। দুর্গার পর মাটি ফুঁড়ে বেরিয়ে এলো দিব্যা। ভিক্টোরিয়ায় পৌঁছলো দ্বিতীয় টানেল বোরিং মেশিন। জুলাইয়ে মাটির নিচে বেরিয়েছিল দুর্গা। এই মাটি খুঁড়ে এই টানেল বোরিং মেশিনটা বেরিয়ে আসাটাই ছিল মূল চ্যালেঞ্জের জায়গা। সেই দিব্যা কিন্তু বেরিয়ে এসছে। গত জুলাইয়ে প্রথম সুড়ঙ্গ খনন করে ভিক্টোরিয়ায় পৌঁছয় দুর্গা। এরপর দ্বিতীয় সুড়ঙ্গের দায়িত্ব নেয় দিব্যা। ঘন জনবসতিপূর্ণ শহরের নিচে ভূগর্ভস্থ জল এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর নিচ দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়েছে এই সুড়ঙ্গ খননের কাজ। आज दिव्या ने अपनी जर्नी पूरी की है। अप टू विक्टोरिया तक 1740 मीटर का ये डिस्टेंस हमने 10 महीने में पूरा किया है। মাটির নিচে সুড়ঙ্গ তৈরি মানেই একাধিক চ্যালেঞ্জ। মাটির চাপ, ভূগর্ভস্থ জলের গতিবিধি থেকে উপরিভাগের পরিকাঠামোর সুরক্ষা, প্রতিটি ক্ষেত্রেই ছিল বাড়তি সতর্কতা। এবার দ্বিতীয় সুড়ঙ্গও ভিক্টোরিয়ার কাছে পৌঁছে যাওয়ায় খিদিরপুর ভিক্টোরিয়া অংশে জোড়া সুড়ঙ্গ তৈরির কাজ আরও এক ধাপ এগোলো। এবার লক্ষ্য ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট, অর্থাৎ জোকা থেকে কলকাতার কেন্দ্রস্থলের দিকে পার্পল লাইন সংযোগ আরও এক ধাপ এগিয়ে গেল। সব মিলিয়ে জোকা এসপ্ল্যান মেট্রো করিডর আগামী 2029-এ পরিষেবা শুরু করে দেবে বলে মেট্রো রেলের তরফে জানিয়ে দেওয়া হলো। এর উপরে রয়েছে ভিক্টোরিয়া, উপরে রয়েছে পিটিএস, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা ভবন, সেগুলোতে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই মেট্রোর কাজ বা মেট্রো টানেল বোরিংয়ের কাজ অনেকটা এগিয়ে গেল। তাদের যথেষ্ট উচ্ছ্বসিত এই মেট্রো আর তার LNT এবং RBNL কর্মীরা। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ভিক্টোরিয়া মেট্রো স্টেশন। আত্মবলিদান দিবসে মহাবনীতে ক্ষুদিরাম বসুর জন্মভিটে তাকে শ্রদ্ধা জানাতে পৌঁছে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি শ্রদ্ধা জানান, পাশাপাশি ওখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন আগামী দিনে এই বাড়ি সংস্কার করা হবে, লেজার শো করা হবে, মিউজিয়াম করা হবে, গ্যালারি করা হবে। এর পাশাপাশি অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিকে কলকাতায় ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে গিয়ে চোর চোর স্লোগান শুনতে হলো প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বিপ্লবী ক্ষুদিরাম বসু স্মৃতি সংরক্ষণ, তার আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বড় পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ক্ষুদিরাম বসুর বলিদান দিবসে কেশপুরে মহাবনীতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ক্ষুদিরামের পৈতৃক ভিটে ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা। তার পৈতৃক ভিটাকে আরও সংস্কার, রিনোভেশন, এখানে একটি মিউজিয়াম, এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি, একটি লেজার শো
আলো শোয়ের ব্যবস্থা এবং এখানে যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য থাকার আবাস সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হবে। ক্ষুদিরাম বসুকে রাজ্যের সিলেবাসে আরও গুরুত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পাঠ্যপুস্তকে কয়েক লাইন ক্ষুদিরাম বসুর প্রসঙ্গ শেষ করে দিলে চলবে না। প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তার জীবন আর আত্মত্যাগের সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হবে। আমরা পাঠ্যপুস্তকে সিঙ্গুরে টাটাকে তাড়ানোর কথা পড়ি, কিন্তু বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু বা মা মাতঙ্গিনী হাজরার কথা 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে এবং এই বীর বিপ্লবীকে ঘরে ঘরে পূজিত করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, তাকে ক্ষুদিরাম বসুর বলিদান দিবস পালনের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন আগে সকালবেলা একটি ফোন পেলাম। ফোনটি ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজির। তিনি বললেন যে শুভেন্দু, ক্ষুদিরাম বসুর পৈতৃক ভিটে বাড়িটা ভগ্ন, ওখানে অনেক কাজ করতে হবে। আমি অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি কেশপুরের মোহবনির কথা, এই বীর বিপ্লবীর কথা আমাকে উপদেশ এবং নির্দেশের আকারেও তিনি দিয়েছেন। বলিদান দিবস পালন করতে কেশপুরে গিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্ষুদিরামকে শ্রদ্ধা জানিয়েছেন কলকাতায়। ক্ষুদিরাম বসুর ছবি হাতে নিয়ে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছতেই অবশ্য চোর চোর স্লোগান শুনতে হয় তাকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কোচবিহার থেকে কেশপুর তৃণমূলপন্থী ঋতব্রতপন্থী দুজন তৃণমূল বিধায়ককে তাকে ঘিরে চোর বিক্ষোভ, শুনতে হলো গো ব্যাক স্লোগান। বাদ গেলেন না এনসিপিআই এর একজন সাংসদও। এখন কালীঘাটপন্থী তৃণমূল তারা বলছে যে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে এমনটা তো হবেই। পাল্টা ব্যাখ্যা দিয়েছে ঋতব্রত শিবিরও। পুলিশি ঘেরাটোপে কয়েক মাস পর বাড়ি ফিরেছিলেন, কিন্তু নিজের বাড়ি ফিরেও থাকতেই পারলেন না সেখানে। মানুষের বিক্ষোভের মুখে পালাতে হলো কোচবিহারের সাংসদ। জগদীশ বর্মা বসুনিয়া 2024 সালে তৃণমূলের টিকিটে সাংসদ হয়েছিলেন, কিন্তু 26-এ তৃণমূলের গোহারা হারের পরই এনসিপিআই এ তিনি যোগ দেন। তার স্ত্রী সঙ্গীতা রায় 26-এর বিধানসভা ভোটে সিতাই থেকে জয়ী হয়েছেন, কিন্তু ভোটের পর মমতা শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন। শুক্রবারই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করেছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন। এরপর সোমবার এলাকায় ফিরতেই জনরোষের মুখে পড়তে হলো সাংসদ বিধায়ক দম্পতিকে। অন্যায় অত্যাচার করেছে বিভিন্ন দিন থেকেই, বিগত দিন থেকে বিভিন্ন রকমভাবে অন্যায় অত্যাচার করেছে। সেই জায়গায় ওনারা কালকে বাড়িতে ফিরে 4 ঘন্টাও জনগণের কাছে টিকতে পারল না। জনগণ 3 ঘন্টার মাথায় ওনাদের শীতেই এলাকা ছাড়া করলো। দলের কর্মীরা এবং সাধারণ মানুষ এই বিশ্বাসঘাতকতা তারা নিতে পারছেন না। রাজ্যে পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরত্ব বাড়িয়েছেন তৃণমূল বিধায়কদের বড় অংশ। সঙ্গীতা রায়ের মতোই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন তারা। সেই শিবিরের অন্যতম মুখ শিউলি সাহা। এবার তাকেই শুনতে হলো গো ব্যাক স্লোগান। বিজেপির যারা কর্মী তাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল আছে, বাট বিজেপি কর্মীরা দেখছেন এদের বিরুদ্ধেই তো আমাদের অভিযোগ ছিল, এদের বিরুদ্ধেই তো রাজনৈতিক লড়াই করেছি। এরা এখন আমাদের নেতা বা আমাদের কারুর সঙ্গে একটা ফিটিং ফাটাং সেটিং সাটাং করে তারা এসে ভালো বলে বসে পড়ছে, এটা বিজেপি কর্মীরা নিতে পারছেন না। তাদের মধ্যে কিছু গ্রিভেন্স ছিল, থাকতেই পারে। সেই সেকশনটাই সবার হয়ে কথা বলে না। বিধায়িকা সেখানে গিয়েছিলেন, তিনি তার সৌজন্য দেখিয়েছেন ডেমোক্রেসির। যখন দেখেছেন যে কয়েকজন মানুষ তারা শাউটিং করছেন, তিনি সেখানে ফার্দার জিনিসটাকে ড্র্যাগ অন করেনি, কারণ প্রোগ্রামটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং গাম্ভীর্যপূর্ণ ছিল, এর বেশি কিছু। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের শিবিরে যোগ দিয়েও শেষ রক্ষা হল না সঙ্গীতা শিউলিদের। এলাকায় কাজের অভাব এবং দলের অন্তর্দ্বন্দ্বের কারণে আমজনতা তাদের ওপর আস্থা হারাচ্ছেন। সঙ্গে তৃণমূল আমলে হওয়া হিংসা, তার ফল কি এদের ভুগতে হলো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সামনের পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে
বঙ্গ বিজেপি। তাই এই পশ্চিমবঙ্গ বিজয়ের পর এবার বঙ্গ বিজেপির টার্গেট হচ্ছে সংখ্যালঘু ভোট। তাই গ্রামের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু নেতাদের উপরই ভরসা রাখছে এই বঙ্গ বিজেপি। তৈরি হচ্ছে কমিটি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। এবার বিজেপির টার্গেট আগামী লোকসভা উপনির্বাচন ও পঞ্চায়েত ভোট। তাই হাতে সময় থাকতেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। বসিরহাটে নিজেদের সংগঠনকে মজবুত করতে এবার সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করেছে তারা। বিজেপি সূত্রে খবর, সংখ্যালঘু প্রধান এলাকায় গ্রামে গ্রামে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার মিনাখা বিধানসভা বিজেপির পক্ষ থেকে শুরু হয়েছে বিশেষ সাংগঠনিক কর্মসূচি। ছোট ছোট কর্মী সভা, জনসভার মাধ্যমে একাধিক সংখ্যালঘু ব্যক্তিকে দলের গ্রাম কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। পরিসংখ্যান বলছে, বসিরহাট লোকসভা এলাকায় প্রায় 55% সংখ্যালঘু ভোট, আর মিনাখায় তার পরিমাণ 50%-এর বেশি। বেশ কিছু সংখ্যালঘু বুথ গঠন করলাম। এই বুথ গঠন করার উদ্দেশ্য আমাদের দ্রুত অঞ্চলে যাবতীয় কর্মসূচি সব ওই বুথ সভাপতি দায়িত্ব থাকবে, তারা সমস্ত দায়িত্ব পালন করবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার উপর বারবার জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের বার্তা বারবার শোনা গিয়েছে নরেন্দ্র মোদীর মুখে। এবার সেই বার্তা নিয়েই সংগঠন সাজাচ্ছে বিজেপি। পশ্চিমবাংলাকে সোনার বাংলা তৈরি করার জন্য তারা এগিয়ে আসবে, তাই সমস্ত মানুষের উন্নয়ন হবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের উন্নয়নটাই লক্ষ্য, এবং যারা পিছিয়ে আছে তাদেরকে সমাজের সামনে স্রোতের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে, সেটাই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য। তৃণমূলের জয়ের অন্যতম পুঁজি ছিল যেসব সংখ্যালঘু অধ্যুষিত আসন, এবার তাতে বিজেপি ভাগ বসালেও তা পুরোপুরি কাটতে পারেনি। সে কারণে রাজ্যে মোট যত আসনে তৃণমূল জয়ী হয়েছে তার 91%ই সংখ্যালঘু অধ্যুষিত। পরিসংখ্যান বলছে, 26-এর নির্বাচনে 146টি সংখ্যালঘু অধ্যুষিত আসন 67তে গিয়েছে বিজেপির দখলে। তাদের নিয়ে কমিটি করছে, করুক, আপত্তি কিছু নেই, গণতান্ত্রিক দেশে করতেই পারে। কিন্তু যে সমস্ত মানুষদের নিয়ে করছে তাদের পরিবারের লোক আপনাদেরকে ভোট দেবে। সেন্ট্রালে তো ক্ষমতায় ছিল, কোনো উন্নয়ন করেনি সংখ্যালঘুদের জন্য, আগামী দিনেও কোনো উন্নয়ন তারা করবে না। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল এবং আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে। বিরোধীদের দাবি, ক্ষমতায় এলেও বিজেপি সংখ্যালঘু ভোট নিজেদের দিকে টানতে ব্যর্থ। এবার সেই ন্যারেটিভে জল ঢালার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। নূর আলমের রিপোর্ট, টিভি9 বাংলা। তিলোত্তমা কাণ্ডে এবার নতুন এফআইআর দায়ের হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিলেন, তারপরেই নতুন করে অভিযোগ দায়ের হলো। কেন তড়িঘড়ি দেহ সৎকার করা হয়েছিল সেই কারণে এফআইআর দায়ের করলেন তিলোত্তমার বাবা, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ মোট 3 জনের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেছেন, অভিযোগ করেছেন। ভয় দেখানো সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তিলোত্তমা কাণ্ডে এবার নতুন এফআইআর। সেদিন কেন তড়িঘড়ি দেহ সৎকার করা হয় প্রশ্ন এখনো, সেই প্রশ্নেরই তদন্ত করবে পুলিশ। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। বিচার সুনিশ্চিত করতে সেদিন পুলিশি তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিলোত্তমা কাণ্ডের 2 বছরের মাথায়। তারপরেই ফর্দা থানায় এফআইআর করলেন তিলোত্তমার বাবা। গতকাল গিয়েছেন, আজকেও এসেছিলেন, কি কারণে সেটা? এটা পরিষ্কারও এই ব্যাপারে গেছিলাম, কিন্তু এই ব্যাপারে আমরা কোনো কিছু আমার মেয়ের ন্যায় বিচারের দাবিতেই থানায় গেছিলাম। মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা হচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে। তিলোত্তমার বাবার অভিযোগ, দ্বিতীয় ময়নাতদন্ত এড়াতে তড়িঘড়ি মেয়ের দেহ দাহ করা হয়। সম্ভবত অপরাধীদের আড়ালে প্রমাণ নষ্টের উদ্দেশ্য ছিল। তদন্তের স্ক্যানারে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তৎকালীন কাউন্সিলর সোমনাথ দে ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। ক্রিমেশন ঘাট সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমেশন কস্ট দিতে হয়, ক্রিমেশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, নো সিগনেচার। প্রশ্ন সেখানেই, তিলোত্তমার দেহ সৎকার করতে এত তাড়াহুড়ো কেন? তারপরে তো আমাদের লোকাল এমএলএ স্যার ছিলেন, তারপরে যে ওয়ার্ডে ছিল মারা গেছিল সেইখানে কাউন্সিলররাও ছিল। এত ভিড় চাপ রয়েছে, যে পার্টিগুলো রয়েছে তাদেরকে কনভিন্স করা হয়েছিল যে এটাকে ছেড়ে দেওয়ার জন্য ভিআইপি লোকগুলো রয়েছে।
তদন্তের স্ক্যানারে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ 3 মূর্তি। আমি একদমই কমন ওয়াল প্রতিবেশী, আমাকে ফোন করে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম, যতটা সম্ভব যা কাজ করেছি পাশে থেকে সহযোগিতা করেছিলাম। যদি তদন্তের স্বার্থে দেখা যায় যে আমরা সেই কাজের মধ্যে কোনো ফাউল আছে শাস্তিযোগ্য, আমি সেটাও মাথা পেতে নেবো এই মেয়েটির জন্য। আমরা এসেছি নির্মল ঘোষের বাড়িতে একাধিকবার, নির্মল ঘোষকে পাওয়া যায়নি, আজও আসলাম, নির্মল ঘোষ নেই। নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে অবৈধভাবে দেহ আটকে রাখা, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের হয়েছে। ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছে। 3 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন তিলোত্তমার বাবা। যেটা তদন্তের মতো হোক, কিন্তু এমন কিছু করবেন না যে বিপন্ন পরিবারের তাদের পাশে দাঁড়ানো পাড়া প্রতিবেশী জনপ্রতিনিধি, এরপরে ভবিষ্যতে তারা কাউকে না বিপদে পড়লে সাহায্য করতে যাবে না। শ্মশানে তড়িঘড়ি সৎকারের তদন্ত করবে পুলিশ। ওদিকে আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। সেই ঘটনাতে সেদিন আরজিকরের জরুরি বিভাগের সব কর্মীকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিলোত্তমা কাণ্ডে সুবিচার মিলবেই বদ্ধপরিকর বদলের সরকার। অভয়া বলিনি, মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অনিশ্চয়তার মুখে তৃণমূল জমানায় 26,000 শিক্ষকের ভবিষ্যৎ। সুপ্রিম কোর্ট 31শে আগস্ট পর্যন্ত ডেডলাইন দিয়ে দিয়েছে। এর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হলে কি হবে? শিক্ষকরা বেতন হারা হবেন। আর এরই মধ্যে 11-12 মানে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ আপাতত স্থগিত করলো মধ্যশিক্ষা পর্ষদ। আর এসব দেখে শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, তৃণমূল জমানার দুর্নীতির খেসারত আর কতদিন দিতে হবে বাংলা স্কুলগুলোকে? আমি শুভেন্দু অধিকারী। সরকার বদলালো, পরিস্থিতি বদলালো না। 2016 সালে চাকরি যেন বিভীষিকা, এই আছে এই নেই। চরম সংশয় দিন কাটছে মাস্টার মশাইদের। তার উপর পর্ষদের এই নতুন নির্দেশিকা যেন সিঁদুরে মেঘ। আপাতত স্থগিত হয়ে গেল হাই স্কুলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যে কোনো মূল্যে SLST 1 এবং বিনা দোষে চাকরি হারা যোগ্য শিক্ষাকর্মী RLST 3 তাদের প্রত্যেকের চাকরি ফেরাতে হবে, যোগ্য ওয়েটিংদের চাকরির ব্যবস্থা করতে হবে। হাজার হাজার সহযোদ্ধা যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এই সমস্ত সহযোদ্ধাদের কাছে এই যে 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়া এবং সেখানে পুনরায় নিজের জায়গা করে নেওয়ার একটা সম্ভাবনা এবং পুনরায় নির্বিচারের জায়গায় একটা নতুন কিছু পাওয়ার আশঙ্কা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেখানে গতকাল মধ্যশিক্ষা পর্ষদের এই স্থগিতের নোটিশ আমাদের পুনরায় মর্মে আঘাত করেছে। 2016 সালে বিজ্ঞপ্তি, তারপর থেকে শুধু সমস্যা আর সমস্যা। নেপথ্যে তৃণমূল আমলের শিক্ষক নিয়োগ দুর্নীতি। একাধিক অভিযোগে বিদ্ধ এই SSCর SLSTর প্যানেল। প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। সীমাহীন দুর্নীতির বিচারে বাতিল হয়ে যায় পুরো প্যানেল। চাকরি হারান বাংলার 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। তারপর শুধুই আন্দোলন আর আন্দোলন। সালে নিয়োগের পরীক্ষা, 2018 সাল থেকে নিয়োগ শুরু, 2022 সাল থেকে মামলা শুরু, 2024 সালে বেনিয়মের পরিসংখ্যান কোর্টে জমা করে SSC। সেই বছরই 26,000-এর প্যানেল বাতিল করে হাইকোর্ট। 2025 সালে হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ। পরে 2026 সালের 31শে আগস্ট পর্যন্ত বেতন বহালের নির্দেশ দেওয়া হয়। এই সময়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা ছিল রাজ্যের। তবে এখন যা অবস্থা, তাতে অগাস্টের মধ্যে প্রক্রিয়া শেষ হওয়া কি আদৌ সম্ভব? তা না হলে ফের আদালতে এক্সটেনশন চাইতে হবে রাজ্য সরকারকে। আমরা আমাদের যে অ্যাডভোকেট আছে এবং টেকনিক্যাল আছে, ওদের আমরা ডাইরেকশন সিক করেছি, ক্লারিফিকেশন চাইছি। এবং ওর জন্য আমাদের যে কাউন্সেলিং ছিল 14 আগস্ট থেকে, অ্যাজ পার রুলস এন্ড অ্যাজ পার গাইডেন্স অফ আওয়ার টেকনিক্যাল টিম, ওটা আমরা সুপ্রিম কোর্টে সময় কিনতে চাইছে SSC এবং রাজ্য। তার কারণ 31শে আগস্টের মধ্যে কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা সম্ভব নয়। অপেক্ষার প্রহর বাড়ছে। রোজ যারা সংশয় নিয়ে বাঁচছেন, দুশ্চিন্তা নিয়ে বাঁচছেন যেসব শিক্ষকরা, তাদেরকে আবারও সুপ্রিম কোর্টের মুখাপেক্ষী হতে হবে। তার কারণ
সুপ্রিম কোর্ট এক্সটেনশন দিলে তবেই তাদের বেতন থাকবে, না হলে আগস্ট মাসের পরে তাদের বেতন থাকবে না। তৃণমূল আমলের এই সমস্যার স্থায়ী সমাধান চাইছেন চাকরিহারারা। অপেক্ষা আর কতদিন? সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা। উত্তর কলকাতার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লস স্কুল, সেখানে এক দুজন নয়, অসুস্থ হয়ে পড়েছেন একাধিক পড়ুয়া। হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। তবে খাবার থেকে সমস্যা না খাবার জল থেকে সমস্যা, তা ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। শিশু সুরক্ষা অধিকার কমিশনের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন, পুরসভার কর্মীরা সেখানে গিয়েছেন এবং সেখানে নমুনা সংগ্রহ করে দেখছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। একজন বা দুজন নয়, অসুস্থ একসঙ্গে 30 ছাত্রী। হাত পা ঝিনঝিন করছে আর গা বমি করছে। বমি করছে, গা হাত পা কি মানে ঠান্ডা হয়ে যাচ্ছে। জলের সমস্যা হতে পারে, অন্য কিছু না, জল নেই। উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের ভিতরে প্রায় 70 বছরের পুরনো পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ঘটনায় তীব্র চাঞ্চল্য। সোমবার রাতে প্রথমে 24 জন ছাত্রীকে ভর্তি করা হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে আরও 2 জন। এরপর মঙ্গলবার আরও 4 জন ছাত্রী অসুস্থ। সব মিলিয়ে অসুস্থ পড়ুয়ার সংখ্যা বেড়ে 30। খাবার থেকেই বিষক্রিয়া নাকি পানীয় জল থেকে সমস্যা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মঙ্গলবার স্কুলে পৌঁছে যায় স্বাস্থ্য দফতর, কলকাতা পুরসভা এবং NIRBI এর টিম। স্কুলের জলাধার থেকেও সংগ্রহ করা হয় নমুনা। কোনো একটা ফুড ব্রন হয়েছে আশা করছি। ফুড স্যাম্পলগুলো সবকটাই নেওয়া হয়েছে। স্কুলের রান্নাঘরেও দেখা যায় উদ্বেগের ছবি। রাঁধুনিদের দাবি ট্যাঙ্কের জমা জল দিয়েই রান্না হয়। জল পরিশোধনের কোনো মেশিন নেই, শুধু ট্যাপের মুখে কাপড় বাঁধা রয়েছে। সূত্রের খবর, সোমবার দুপুরে স্কুল চত্বরে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তৈরি মিড ডে মিলের খাবার খেয়েছিলেন পড়ুয়ারা। সন্ধ্যের পর থেকেই একে একে অসুস্থ হতে শুরু করেন তারা। তবে ওই স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, আরও 84টি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে খাবার সরবরাহ করে তারা। অন্য কোনো স্কুল থেকে এখনো ওই ধরনের অভিযোগ আসেনি। অন্য কোনো স্কুলে কোনো সমস্যা বা অভিযোগ? কোনো সমস্যা হয়নি, কোনো সমস্যা হয়নি। এদেরও মেয়েদের আর যে কটা বাচ্চা ছিল তাদেরও সমস্যা হয়নি। আর এরা শুধু আমাদের স্কুলে আমাদের খাবার খায়নি, এরা হচ্ছে ওদের নিজেদের হোমের খাবারও খেয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে স্কুলে আসে শিশু সুরক্ষা অধিকার কমিশন। আরজিকর হাসপাতালে গিয়ে অসুস্থ পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন তারা। গোটা ঘটনার বিষয় খুব শীঘ্রই স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাওয়া হবে বলে জানিয়েছে কমিশন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যায় স্বাস্থ্য দপ্তরের টিম। অসুস্থ পড়ুয়াদের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এরকম ভয়ের কিছু নেই, এটুকু বলতে পারি। ক্রিটিক্যালিটি নেই, কিছু জনের প্যানিক অ্যাটাকটাই বেশি দেখি। স্কুলের প্রধান শিক্ষিকার যুক্তি, সবাই একই জল খেলে সবাই অসুস্থ হলো না কেন? জল সংক্রান্ত ব্যাপার যেটা বলছেন, আমাদের যত ডে স্কলার আছে তাদের সবাইকে জিজ্ঞেস করা হয়েছে, আজকে এসেছিল, কারোর কিন্তু কিছু সমস্যা হয়নি, কারণ তারাও এই একই খাবার খেয়েছে, একই জল। খাবার থেকে বিষক্রিয়া নাকি জলের ট্যাঙ্ক থেকে বিপত্তি? স্বাস্থ্য দফতর, পুরসভা এবং শিশু সুরক্ষা অধিকার কমিশনের রিপোর্টে কি উঠে আসে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।